ও আমার রসিয়া বন্ধুরে, আগে কেন তোমায় আমি দেখা পেলাম না। সিফাত নাম্বারের মালিককে 101টা বকা দিয়ে এটা ব্লক লিস্টে ফেললো। মা, আমি ওই মেয়েকে খুন করব। ওর সাহস কি করে হয় সিজিয়া এমদাদের জিনিসে নজর দেওয়া? আহ জিয়া মা, আস্তে কথা বল, কেউ শুনে ফেললে কেলেঙ্কারি হবে। আর তোকে তো আমি কথা দিয়েছি, যেভাবেই হোক তোর সাথে অহনীপকে বিয়ে দেব। সবুর কর বেটা, ওই মেয়ে খুব শীঘ্রই অহনীপের জীবন থেকে দূরে সরে যাবে। তুমি যেমনটা ভাবছো তেমন যদি না হয়? হবে, সবটাই আমার মন মতোই হবে। তুই শুধু একটু ধৈর্য ধরবি। ওকে, তবে তোমার কথার খেলাফ হলে আমি ওই মেয়েকে খুন করতে একবারও ভাববো না। তবে আমার চিন্তা হচ্ছে, কেন? লন্ডন থেকে ফিরেছি 16 দিন হয়ে গেল, অথচ এই সাকিব একবারও এখানে এলো না। কোথায় আছে, কেমন আছে, কিছুই তো বুঝতে পারছি না। তুমি শুধু শুধু টেনশন করছো। ভাইয়া সকালে আমাকে মেসেজ করেছিল সে আজ ফ্রেন্ডের সাথে সুন্দরবন ট্যুরে গেছে। তাড়াতাড়ি আসতে বলবি, এত ঘোরা ভালো না। আমার কথা তো আর কানেই নিবে না। সে কারো কথা কানে নেয় না। একটা বিয়ে দাও, তাহলে যদি বউয়ের কথা শোনে। শিলা বেগম এবার ভাবনায় পড়ল। সিজিয়া কথাটা খারাপ বলেনি, সাকিবকে বিয়ে দিলে ভালোই হবে। রাত 10টা অহনীপ সাভারের একটা রেস্টুরেন্ট থেকে বের হয়ে দেখে অনিক দাঁড়িয়ে কারো সাথে ফোনে কথা বলছে। অহনীপ এগিয়ে গেল ওর কাছে। অনেক কথা শেষ করে পাশে তাকিয়ে দেখে অহনীপ দাঁড়িয়ে। ভাইয়া, আপনি এখানে? হুম, একজন ক্লায়েন্টের সাথে দেখা করতে এসেছিলাম। তুমি এখানে কি করছো? আসলে আমার এক ফ্রেন্ডের বার্থডে ছিল, ওর বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করতে এসেছিলাম। তাহলে এখানে দাঁড়িয়ে আছো যে? আমার জানার মতে পার্টিতে অনেক রাত অবধি হওয়ার কথা। হ্যাঁ, অনেক রাত পর্যন্ত হবে, কিন্তু আমি ক্লান্ত, অফিস থেকে সোজা এখানে এসেছি, তাই বাসায় যেতে চাচ্ছি। ও আচ্ছা, তাহলে যাও, আর সাবধানে যেও। আপনি কি এখন বাসায় ফিরবেন? হ্যাঁ। তাহলে আমাদের বাসায় চলুন। এত রাতে আপনার বাসায় যেতে প্রায় 2 ঘন্টা লাগবে, আর এখান থেকে আমাদের বাসায় মাত্র 20 মিনিট। আমার আগামীকাল সকাল 8টায় একটা মিটিং আছে। এখান থেকে সকালে বের হলে দেরি হতে পারে, তাই বাসায় যাওয়াটাই বেটার। কি যে বলেন ভাই, আপনি হলেন কোম্পানির এমডি, আর মিটিংয়ে দেরি হবে বলে শ্বশুর বাড়ি যেতে যাচ্ছেন না? এমন সুযোগ কেউ হাতছাড়া করে? আমি আমার কাজের প্রতি খুব সিরিয়াস। অনেক না হলে অবশ্যই যেতাম। অনেক কিছু বলতে যাবে তখনই ওর ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখে অর্থির হাস্যজ্জ্বল মুখটা, আর ফোনের স্ক্রিনে ভাসছে গুটি গুটি অক্ষরে লেখা মাই লিটল প্রিন্সেস। অনেক ফোন রিসিভ করে কানে ধরল। হ্যাঁ বল, কি চাই? ফুসকা। ফুসকা? এখন পাওয়া যাবে না বোন, সব দোকান বন্ধ। এই, তুমি এত কিপটে কেন? মাত্র 10টা বাজে, এত তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে গেছে তুমি বললে, আর আমি বিশ্বাস করলাম। বিশ্বাস করতে হবে না, তুই নিজে এসে দেখে যা। ভাইয়া প্লিজ। ওকে, তবে একটা শর্ত আছে। এটা কিন্তু ঠিক না। তাহলে ফুসকা খেতে হবে না। ওকে, আনতে হবে না। আজ রাত 2টার সময় তোমাকে ফুচকা বানিয়ে খাওয়াতে হবে। অনেকের মুখটা এবার দেখার মতো। ও খুব ভালো করে জানে অর্থের জন্য এখন ফুচকা না নিয়ে গেলে ও ঠিক রাত 3টার সময় ঘাড়ে চেপে বসবে। তাও একা না, নীলি অনিমাও থাকবে সাথে। তুই ফোন রাখ, বেদ্যপ মেয়ে। আর কখনো ফোন দিবি না। দাঁড়া, তোর বরের কাছে বিচার দিব আমি। বরকে? আমি তাহারে চিনি না। নেক্সট টাইম এই অদৃশ্য মানবকে নিয়ে আমাকে ভয় দেখাতে আসলে না তোমাকে আমি বাড়িতে ঢুকতে দিব, দেখে নিও। খট করে লাইনটা কেটে গেল। অনেক আর চোখে অহনীপকে দেখলো ওর দিকেই তাকিয়ে আছে, অর্থাৎ ও সব শুনে নিয়েছে। অনেক কিছু বলার আগে অহনীপ বলল, চলো শ্বশুর বাড়ি যাওয়া যাক। অনেক এবার মনে মনে আল্লাহকে ডাকছে, নিজের জন্য না, অর্থের জন্য। মনে হচ্ছে ওর কপালে শনি নাচানাচি করছে। অনেক আজ গাড়ি আনেনি, কিছুদিন হলো গাড়ি ছাড়া যাতায়াত করছে।
ভাবছে একটা বাইক কিনবে, কারণ অর্থিনীতি আর অনিমাদের ভার্সিটিতে যাওয়ার জন্য একটা গাড়ি প্রয়োজন। এতদূর ওদের বাসে যাতায়াত করতে কষ্ট হবে ভেবে নিজের জন্য বাইক কেনার সিদ্ধান্ত নিয়েছে। গাড়ি যেহেতু আনেনি, সেজন্য অহনিবের গাড়ি করে ও রওনা হলো। বাহিরের পরিবেশটা ঠান্ডা মনে হচ্ছে, বৃষ্টি হবে। আকাশে চাঁদ নেই, ঘন কালো মেঘ ঢাকা পড়েছে। সে ক্ষণে ক্ষণে শীতল বাতাস বইছে, একটু একটু বিদ্যুৎ চমকাচ্ছে। সেই ঠান্ডা শীতল হাওয়া জানালা দিয়ে অর্থির শরীর স্পর্শ করছে। অর্থি মনোযোগ দিয়ে একটা ছবি দেখছে। অনেকদিন পর ছবিটা পুরনো বই ঘাঁটতে গিয়ে পেয়েছে সে। একটা মানব গরম ধোয়া ওঠা কফি মগ হাতে নিয়ে অন্য হাতে ফোন রেখে সোফায় বসে সামনে ক্যামেরার দিকে তাকিয়ে। বোঝাই যাচ্ছে না বলে হুট করে ছবিটা তোলা হয়েছে। এক ভ্রু কুচকানোর জন্য মারাত্মক সুন্দর লাগছে তাকে। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ ভেসে এলো। অর্থি ছবি থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকিয়ে বলল, কে? জানু, দরজা খোল, ঘুমাবো। নীলি, একটু পরে আয়। একটা লাথি খাবি, এই দিয়ে 3 বার ডেকেছি। কি করছিস তুই ভেতরে? প্লিজ একটু পরে আয়। না, আর আসবো না, আমার ঘুম ধরেছে। আমি আমার রুমে ঘুমালাম, তুই একাই থাকাস। এই না না না, প্লিজ আর 10টা মিনিট পরে আয়, প্রমিস। এবার দরজা খুলে দেব। তুই এতক্ষণ দরজা আটকে ভিতরে করছিসটা কি? তাও একা একা, যদি তোকে ভূত ধরে? ধরবে না, ভূত আমাকে ভয় পায়। অর্থি বিছানা ছেড়ে উঠে ছবিটা বইয়ের পাতার ভাঁজে রেখে আলমারিতে তুলতে যাবে, অমনি আবার দরজায় কড়া নাড়ার শব্দ হলো। অর্থি বিরক্ত হয়ে বইটা বিছানায় রেখে দরজা আনলক করে পিছন ঘুরে বিছানা থেকে বই নিয়ে আলমারির কাছে গিয়ে বলল, এত অধৈর্য কেন? হ্যাঁ, এত অধৈর্য কেন তুই? তোকে বললাম 10 মিনিট পরে আয়, 2 মিনিট যেতে না যেতে আবার এসেছিস। মাত্র 10 মিনিট দরজা আটকেছি, আর এর মধ্যে তুই 5 বার নক করলি। দরজা খুলে কেউ নিঃশব্দে ভেতরে ঢুকলো। কি রে, কথা বলছিস না কেন? আর দরজা নক করিস না, ভাইয়াকে বলছি ফুচকা আনতে। তুই তো রাগ করেছিস, ফুচকা খাবি না, তাই চুপচাপ ঘুমিয়ে পড়। অর্থি কারো সারা শব্দ না পেয়ে বইটা আলমারিতে ঢুকিয়ে পেছনে ঘুরে তাকাতেই থ মেরে গেল। গোল গোল চোখ করে তাকিয়ে রইল দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকা মানবের দিকে। অর্থি 2-1 বার নিজের চোখে হাত দিয়ে ডলে নিল। তার মন বলছে সে ভুল দেখছে, কিন্তু না, চোখ ডলেও লাভ নেই। সামনে দাঁড়ানো ব্যক্তির কোনো পরিবর্তন ঘটছে না। অর্থি বোকার মতো বলল, দূর, অর্থে ফুচকা খাওয়ার আনন্দে তুই কি সব ভুলভাল দেখছিস? এটা বলেও আলমারি লক করতে যাবে, তখনই পেছন থেকে অহনিব ডেকে উঠল। অর্থিকা, অর্থির হাত থেমে গেল। ঘাড় ঘুরিয়ে অহনিবের দিকে তাকালো, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি সত্যি? হ্যাঁ, আমি সত্যি এসেছি আর তোমার সামনে দাঁড়িয়ে আছে। অর্থি পুরাটা ঘুরে অহনিবের মুখোমুখি দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। অহনিব অর্থির আপাদমস্তককে চোখ বুলিয়ে ঠোঁটের কোণে দুষ্ট হাসির রেশ টেনে ঠাই দাঁড়িয়ে রইল। অর্থি অহনিবের এমন হাসির কারণ বুঝতে না পেরে নিজের দিকে তাকালো। তারপরও যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। অর্থি একটা প্লাজো আর একটা টি শার্ট গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে। রাতে ঘুমানোর জন্য এটা ওর নাইট ড্রেস বলা চলে। অর্থি লজ্জায় আড়ষ্ট হয়ে গেছে, মাথা কাজ করা অফ হয়ে গেছে। ওর কি করবে ভেবে পাচ্ছে না। অহনিব দুষ্টুমি করে বলল, এমন ড্রেস পরে আমার সামনে ঘুরঘুর করলে কিছু হয়ে গেলে পরে আমাকে দোষ দিতে পারবে না। আমি কিন্তু নিষ্পাপ শিশু। অর্থি চোখ মুখ খিচে নিল। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। দাঁড়িয়ে থাকা ওর জন্য দায় হয়ে পড়েছে। আর কিছু না ভেবে অর্থি অহনিবকে ডেঙিয়ে দরজা খুলে দৌড় দিবে, অমনি অহনিব অর্থির এক হাত খপ করে ধরে নিজের দিকে টেনে আনলো। অর্থি কেঁপে উঠল। অর্থির মুখের ওপর অহনিবের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে। অর্থির চোখ বন্ধ করে মৃদু কাঁপছে। অহনিব রুক্ষ কণ্ঠে বলল, এভাবে কাঁপছো কেন? এখনো তোমার আমার মাঝে 5 ইঞ্চির বেশি ফাঁকা জায়গা আছে, আর আমি শুধু তোমার হাতটাই ধরেছি। আর এইভাবে অবস্থায় বাইরে যাচ্ছিলে কেন, স্টুপিডের মতো? অহনিব লাস্ট কথাটা একটু জোরেই বলল, যার কারণে অর্থি আর এক দফা কেঁপে উঠল। অনিপুর রুমে একটু দরকার ছিল। বাইরে যে মানুষ আছে সে খেয়াল আছে?
অহনিব আর কথা না বাড়িয়ে ওর থেকে ছেড়ে দিয়ে ওর সাথে আনা ছোট একটা শপিং ব্যাগ নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। অর্থি ঠায় দাঁড়িয়ে ক্যাবলাকান্ত হয়ে ওয়াশরুমে দরজার দিকে তাকিয়ে থাকলো। তারপর কিছু একটা ভেবে তাড়াতাড়ি করে কাবার্ড থেকে স্কার্ট নিয়ে ওটা পরে গলায় একটা স্কার্ফ বিছিয়ে নিল। ওয়াশরুমের দরজার কাছে আসতেই বুঝতে পারল অহনিব শাওয়ার নিচ্ছে। ওখানে আর না দাঁড়িয়ে নিচে নেমে এলো অহনিবের সামনে থাকা মানির লজ্জায় পড়া। অর্থি নিচে এসে দেখে ওকে দেখে অনিমা আর নীলি ফুচকা খাচ্ছে। অর্থি মুখ ফুলিয়ে সোফায় বসলো, কিছু বলল না। অনিমা খাওয়া শেষ করে ঠেকুর তুলে গুড নাইট বলে চলে গেল। অর্থি আর চোখে দেখল অনিমা ওকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। সাথে সাথে সে দাঁড়িয়ে বলল, অনিপু, আমি এখানে। অনিমা এদিক ওদিক তাকিয়ে নীলিকে বলল, নীলি, আমাকে কে যেন ডাকলো। নীলি মুখে ফুসকা পরে কিছু একটা বলল যেটা অনিমা বুঝল না, তাই ঝাড়ি দিয়ে বলল, চুপ, আগে মুখে একটা গিলে নে, তারপর বল। নীলি ওর থেকে দেখিয়ে বলল, ও ডেকেছে। অনিমা নীলির দিকে তাকিয়ে বলল, ওটা আবার কি? আমি তো তাহারে চিনি না। অর্থির মুখ আপনা আপনি হা হয়ে গেল। অনিমা ওকে পাত্তা না দিয়ে মুখ টিপে হাসতে হাসতে চলে গেল। অহনিব ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রুম ফাঁকা। ও জানতো এমনটা হবে। টাওয়াল নিয়ে মাথা মুছতে মুছতে বারান্দার দিকে যেতেই আলমারির খোলা পাটের সাথে ধাক্কা খেলো আর ধপ করে ওর পায়ের ওপর কিছু একটা ছিটকে পড়ল। কিছুক্ষণ পড়ে থাকা জিনিসটা দেখলো, তারপর আলমারিতে তুলে লক করে রাখলো। বেশ কিছু সময় পর অহনিব নিচে নেমে এলো। এসে যা দেখলো তার জন্য অহনিব মোটেও প্রস্তুত ছিল না। অর্থি ঝগড়া করছে। হ্যাঁ, অর্থি ঝগড়া করছে। শুধু ঝগড়া না, মারামারিও করছে। অর্থি নীলিকে বকছে আর অনেককে মারছে, কারণ নীলি সব ফুসকা শেষ করে দিয়েছে। বোন আমার, আমাকে অকালে টাক করে দিস না, এখনো একটাও বিয়ে করতে পারলাম না। ছাড়বো না। তোমার সবগুলো চুল আমি একটা একটা করে ছিঁড়বো। তুমি ফুচকা এনে সব ওদের কেন দিলে? রাক্ষসী সব ফুচকা শেষ করে দিল। জানু, তুই আমাকে রাক্ষসী বললি? হ্যাঁ বললাম, তবুও তো খাওয়া থামালি না। এখন বসে টক গিলিস। আহ বোন, চুল ছাড়, এবার সত্যি টাকলু হয়ে যাব, তখন তুই ভাবি না। ছাড়িস না অতি, আরো জোরে ধর। টকের লবণ কম করে এনেছে। অনেক তাজ্জব বনে গেল। এই নিমো খারাপ, আমার আনা ফুচকা এতক্ষণ গান্ডে পিন্ডে গিলে শেষ করে এখন বলছিস লবণ কম? আগেই বলতে চেয়েছি ভাইয়া, কিন্তু মনে ছিল না। অর্থি এখনো অনেকের চুল ধরে। অনেক মিনতি সুরে বলল, প্লিজ বোন, চুল ছেড়ে দে, ব্যথা পাচ্ছি তো। আর তোর জন্য ফুচকা রয়েছে, ওই দেখ টি টেবিলের নিচে প্যাকেটটা রাখা আছে। অর্থি শোনা মাত্রই লাফিয়ে উঠল। দৌড়ে নীলির পাশে বসে অর্থি প্যাকেট বের করে ফুচকা সাজিয়ে নিল। নীলি খাওয়া শেষে অনেকের পাশে বসলো। তখন অহনিবও এসে অনেকের অন্য পাশে বসলো। অর্থি অহনিবকে দেখে চুপচাপ হয়ে গেল। ভদ্রমেয়েদের মতো সে ফুচকা খাওয়ায় ব্যস্ত হলো। রুবি আহসান জামাইয়ের জন্য রান্না করতে ব্যস্ত। বিয়ের পর এই প্রথম শ্বশুরবাড়ি এসেছে। হোক রাত, তাই বলে আদর আপ্যায়নে কমতি রাখতে চান না। ড্রয়িং রুমের এক কোণে ডাইনিং টেবিলে রাখা, সেখানেই খাওয়া দাওয়া করা হয়। সবাই খেয়ে শুয়ে পড়েছিল। আগেই অহনিব এসেছে শুনে বড়রা সবাই কথাবার্তা বলে যে যার রুমে চলে গিয়েছিল। এখন শুধু রুবি আহসান, নীলা আহসান সজাগ, সাথে নীলি, অনেক, অর্থিও আছে। অহনিব ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে, রুবি আহসান আর নীলা আহসান পরিবেশন করছে। অর্থি নিঃশব্দে সোফায় বসে ফুচকা খাচ্ছে। নীলি হাই তুলতে তুলতে বলল, জানো, আমি গেলাম। ঘুম চোখে সেই সন্ধ্যা থেকে ঘুরে বেড়াইছি। যা, আমি আসছি। আর শোনো, আমি আজ জানালার পাশটায় ঘুমাবো। ওই পাশটা খালি রাখিস। আমি তো আজ তোর সাথে ঘুমাবো না। কেন? কারণ তোর সাথে আজ ভাইয়া ঘুমাবে। ভাইয়া? ভাইয়া মানে দুলা ভাই, অনিব দুলা ভাই। অর্থি মুখে ফুচকা পড়ে নীলির কথা শুনে ডাইনিং টেবিলের দিকে তাকালো। তারপর
নীলের দিকে তাকালো, কথাটা মাইন্ডে ঢুকে হানা দিতে সে বিষম খেলো। কাশতে কাশতে যায় যায় অবস্থা। ওর থেকে কাশতে দেখে ড্রয়িং রুমে উপস্থিত সবাই ওর দিকে ছুটে আসলো। নীলি পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। রুবি আহসান পানি খাইয়ে দিচ্ছে। অনেক চিন্তিত হয়ে জিজ্ঞেস করছে ঠিক আছে কিনা। নীলা আহসান শাড়ির আঁচল দিয়ে বাতাস করছে, কারণ অর্তির চোখ মুখ লাল হয়ে গেছে। অর্তি কাশতে কাশতে অহনীপের দিকে তাকালো। অহনীপ নির্বিকারভাবে খাবার খাচ্ছে, যেন তার আশেপাশে কিছুই হচ্ছে না। এক পর্যায়ে খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। উপরে যাবার আগে গলা উঁচিয়ে বলল, আর্থিকা, দ্রুত রুমে আসো। ব্যাস হয়ে গেল। অর্থির কাশি অটোমেটিক অফ হয়ে গেল। সে এখন পাথরের ন্যায় বসে গোল গোল চোখ করে তাকিয়ে রইল অহনীবের যাওয়ার পানে। নীলি অর্থির অবস্থা দেখে মুখ টিপে হাসছে। রবি আহসান অর্থিকে আবার পানি খাইয়ে বললেন রুমে যেতে। অর্থি বেশ কিছুক্ষণ পরে রুমে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আগে মাথা ঢুকিয়ে দিল। এদিক ওদিক তাকিয়ে দেখল অহনীব রুমে নেই। রুমে ঢুকে আস্তে করে দরজাটা ভিড়িয়ে দিল। বারান্দা থেকে কথার শব্দ আসছে, তার মানে অহনীব বারান্দায়। অর্থি সুযোগটা কাজে লাগালো। আস্তে ধীরে বিছানায় গিয়ে কাঁথা মরু দিয়ে শুয়ে পড়ল। অহনীব রীতা খানের সঙ্গে কথা বলছিল। কথা শেষ করে বিছানায় অর্তিকে মরু দিয়ে থাকতে দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। সে জানে অর্থি জেগে আছে, তাও ডাকলো না। বাহিরে টিপ টিপ বৃষ্টি পড়ছে, সেই সাথে হালকা বাতাস পরিবেশটাকে স্নিগ্ধ করে দিয়েছে। অহনি ফোন হাতে আবার বারান্দায় ব্যাক করলো। একটা চেয়ারে বসে বারান্দার রেলিংয়ে পা রাখলো। উদ্দেশ্য অফিসের কিছু ইমেল চেক করা। ল্যাপটপটা ভুলে গাড়িতে ফেলে এসেছে। আপাতত ফোন দিয়েই কিছু কাজ সেরে রাখা যাবে, সেই ভাবনা মতোই কাজে মন দিল সে। অর্থি অনেকক্ষণ অহনীবের সারা শব্দ না পেয়ে মুখের উপর থেকে কাঁথা সরিয়ে ধরপড়িয়ে উঠে বসল। রুমটা একদম অন্ধকারে আচ্ছন্ন, কিছুই দেখা যাচ্ছে না। অর্থির বুকের মধ্যে মুচড়ে উঠল। বাহিরে ঝড়ো হাওয়ার ঢেউ বইছে, হয়তো ঝড় উঠেছে। ঝড় উঠল কখন ও ভেবে পাচ্ছে না। বিছানার পাশে হাতড়ে হাতড়ে অহনীবকে খুঁজল, কিন্তু পেল না। গলায় কথা পেঁচিয়ে আসছে, শরীর কাঁপছে অজানা ভয়ে। তারপরও ভীতুস্বরে বলল, কেউ আছেন? আপনি এখানে আছেন? অর্থে এবার কান্না করে দিল। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে দাঁড়াতেই অনুভব করলো পাশে কেউ আছে। অর্থাৎ আকাশের বিদ্যুৎ চমকানো আলোয় অহনীবের গম্ভীর মুখটা হালকা স্পষ্ট হলো অর্থির কাছে। অর্থি যেন জানে পানি ফিরে পেল, তবুও শান্ত থাকতে পারল না, কারণ অন্ধকার রুমে ওর দম বন্ধ হয়ে আসছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, অন্ধকার কেন? গম্ভীর কণ্ঠে উত্তর। ইলেকট্রিসিটি নেই। অর্থি বালিশের নিচে হাতড়ে হাতড়ে ফোন খুঁজল। পরক্ষণে মনে পড়ল ফোনে তো চার্জ নেই। তখন অনেকের সঙ্গে কথা বলার সময় ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল। তার আর মনে ছিল না চার্জ দিতে। আপনার ফোনের ফ্ল্যাশ লাইট একটু অন করবেন? আমার রুমে চার্জার লাইট আছে, ওটা খুঁজবো। অহনীব লাইট অন করলো। অর্থি অন্তদন্ত হয়ে চার্জার লাইট খুঁজে মন দিল, কিন্তু আজ ভাগ্য ওর সহায় হলো না বোধে হয়। অর্থির দুটো চার্জার লাইট আর দুটোই চার্জহীন অবস্থায় পড়ে আছে ডয়ারে। কিছুদিন ধরে বাড়ির জেনারেটরের সমস্যা হয়েছে, কারেন্ট তেমন একটা যায় না, সেজন্য অবহেলায় জেনারেটর ঠিক করা হয়নি। আর আজ হঠাৎ ঝড় বৃষ্টিতে কারেন্ট গেল অনাকাঙ্ক্ষিতভাবে। অর্থি অসহায় ফেস করে অহনীবের দিকে তাকালো। এতে অহনীবের কোনো ভাবান্তর হলো না। সে ফোন স্ক্রল করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। গিয়ে ঘুমিয়ে পড়ো, আমার ফোনে চার্জ ফুরিয়ে যাবে। ফ্ল্যাশ লাইট অফ করবো। অর্থি নিচু স্বরে বলল, প্লিজ আজকে এভাবেই থাক ফোনটা। নো। এমন করছেন কেন? অহনীব ভ্রু কুচকে নিল। কেমন করছে? অর্থি ভরকে গেল। আমি অন্ধকারে ভয় পাই। তো আমি কি করব? অহনীবের কাট কাট জবাবে অর্থি অবাক হলো। অহনীব আবার বলল, আমি অপরিচিত কোনো মানুষকে সাহায্য করি না। অর্থি অবিশ্বাস্য সুরে বলল, আমি অপরিচিত,
আমি আপনার বউকে আমি তাহারে চিনি না। অর্থির মাথায় আকাশ ভেঙে পড়ল। চোখ বড় বড় করে তাকিয়ে অহনীপের দিকে। সে এখন ফোন টিপতে ব্যস্ত। হঠাৎ মনে পড়ল তখন অনিককে বলা কথাগুলো সেও তো অহনীপকে এটাই বলেছিল। তার মানে অহনীপ এটা শুনেছে, কিন্তু কিভাবে? অনেক বলেছে, হ্যাঁ তাই হবে, না হলে জানলো কিভাবে? আর তখন অনিমাও এই কথাই বলেছিল। সকালে অনেকের খবর আছে। আমি তখন এমনি বলেছিলাম কথাটা, বিশ্বাস করুন। করলাম। অর্থি এবার খুশি হয়ে বলল, তাহলে এবার তো ফ্ল্যাশ লাইট অফ করবেন না? করব। বলে রুম জুড়ে হাঁটতে লাগলো অহনীপ। অর্থি গুমরা মুখে অহনীপের পিছু পিছু ঘুরঘুর করতে লাগলো। অর্থিকে এভাবে তার পিছু ঘুরঘুর করতে দেখে সে অর্থির মুখোমুখি দাঁড়ালো। গম্ভীর মুখে কপালে ভাঁজ ফেলে অর্থির মুখশ্রীর দিকে তাকিয়ে আছে, কারণ অর্থির মুখের অবস্থাও অহনীপের মতো। অহনীপ এবার চোখ ছোট ছোট করে, নীলি অর্থিও তাই করেছে। ঘাড় ঘুরিয়ে ডানে বামে বাঁকা করলো, অর্থিও করলো। এবার অহনীপ থমকে উঠল। স্টপ। আমাকে ফলো করছে কেন? অহনীপের ধমকে কেঁপে উঠলেও শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। নিচের দিকে তাকে মিনমিনে গলায় বলল, বরের মতো হবার চেষ্টা করছি। অহনীপ হতবম্ব হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। সিরিয়াসলি? তুমি এভাবে আমার মতো? আর কিছু না বলে মুখ চেপে হেসে উঠল অহনীপ। অর্থি নিচের দিকে তাকিয়ে বুঝতে পারল অহনীপ হাসছে, কিন্তু উপরে তাকানোর সাহস হলো না। অহনীপ ফোনটা নিয়ে বেড সাইডে টেবিলের উপর ফোনটা রেখে শুয়ে পড়ল। তারপর বলল, আসো শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। অর্থি মাথা তুলে দেখল অহনীপ শুয়ে এক হাত পেটের ওপর আর এক হাত কপালের উপর দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। পাশে ফোন দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। অনেককে ওই কথা বলার জন্য শুধু শুধু এতক্ষণ ভাব করলো। অর্থি বেশ বুঝতে পেরেছে। পা বাড়িতে বিছানায় এক কোণে গিয়ে কাঁথা গায়ে জড়সড় হয়ে শুয়ে পড়ল। এবার আর মরু দেয়নি। এই প্রথম কোনো পুরুষের সঙ্গে এক রুমে থাকা তার, তাও আবার সে স্বপ্ন পুরুষের সঙ্গে। মনের মধ্যে হাজারো জল্পনা কল্পনা নিয়ে ভাবতে বসেছে। উঠতে ঠিক তখনই বাজ পড়ার তীব্র শব্দে কেঁপে উঠল সে। এতক্ষণ বিদ্যুৎ চমকালেও বাজ পড়েনি। এখন প্রকট শব্দে অর্থির ভিতর প্রচণ্ড নড়ে যাচ্ছে। অর্থি জানালার দিকে মুখ করে শুয়েছিল, তাই অহনীপের বর্তমান অবস্থা তার জানা নেই। সে ঘাড় কাত করে পিছনে তাকিয়ে দেখে অহনীপ উল্টো দিকে কাত হয়ে শুয়ে আছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। অহনীপ ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ পিঠের কাছে কারো অস্তিত্ব অনুভব করতেই চোখের তন্দ্রা ছুটে গেল। অহনীপের ঘুম খুব পাতলা, তাই অর্থের একটু ছোঁয়াতেই সে সজাগ হয়ে গেল। বিড়াল ছানার মতো অহনীপের পিঠের সাথে লেপ্টে রইল। অহনীপের ঠোঁটের কোণে সুপ্ত হাসি ফুটে উঠেছে। অহনীপ আস্তে করে অর্থির দিকে ফিরল। আচমকা অহনীপের দিকে ঘুরায় অর্থি ভয় পেল। এই বুঝি অহনীপ ওকে বকে দেবে, সেজন্য পিছিয়ে যেতেই অহনীপ বলল, কি হয়েছে অর্থিকা, ভয় কমেনি? অহনীপের ঘুমো ঘুমো কণ্ঠে অর্থি তবদা খেল। কি নেশাক্ত এই কণ্ঠ! বাজ পড়ছে। অহনীপ নিঃশব্দে হাসল, হাত বাড়িয়ে বলল, তুমি চাইলে আমার বুকে মাথা রেখে নির্ভয় ঘুমাতে পারো। অর্থি সময় নষ্ট করল না। অবুঝ ছোট্ট ছানার মতো অহনীপের বুকে মিশে গেল। অহনীপ ধীর কণ্ঠে বলল, এবার কি তোমাকে বুকে জড়িয়ে আগলে রাখার পারমিশন পেতে পারি? অর্থি বুকে মুখ গুজে বলল, আমি পুরোটাই আপনার, পারমিশনটাও আপনার থেকে নিয়ে নিন। মুহূর্তেই অহনীপের বুকের শীতল হাওয়া বয়ে গেল। অসম্ভব রকম ভালো লাগায় ছেয়ে গেছে তার মন। প্রাণপ্রিয়সীকে বুকে জড়িয়ে রাখার মতো সুখময় অনুভূতি দ্বিতীয়টা নেই হয়তো। দুহাতে জাপটে ধরে নিজের সাথে মিশিয়ে রেখেছে অর্থিকে। অর্থি অহনীপের শরীর থেকে আসা মিষ্টি ঘ্রাণে পাগল প্রায়। তৎক্ষণাৎ বাজ পড়ার তীব্র আওয়াজে অহনীপের বুকের কাছে টি শার্ট আঁকড়ে ধরল অর্থি। পর মুহূর্তেই অহনীপ বলল, এই মেয়ে, বুকে জায়গা দিয়েছি বলে এভাবে চিমটি কেটে নেগেটিভ ফিল দিতে বলিনি।
উর্থির লজ্জায় কান গরম হয়ে গেল। সাথে সাথে টি শার্ট ছেড়ে দিয়ে নিশ্চুপ হয়ে পড়ে রইল অহনিবের বুকে। তবুও মনে ভালো লাগা কাজ করছে। মন বলছে সময়টা থেমে যাক, এখানে সে সারা জীবন অহনিবের বুকে এভাবে মাথা রেখে কাটিয়ে দিতে পারবে, কোনো দ্বিধা বা আফসোস ছাড়া। অহনিব উর্থির মাথায় ভালোবাসার পরশ এঁকে দিয়ে হাত বুলিয়ে বলল, ঘুমাও, ভয় নেই, আমি আছি। ফজরের আজানের ধ্বনি উর্থির কানে বাড়ি খেতেই উর্থির ঘুম হালকা হয়ে যায়। পিটপিট করে চোখ মেলে তাকায়, আবছা আলোয় কিছুই দেখতে পাচ্ছে না সে। শরীর হালকা ঘেমে গিয়েছে, কেমন ভারী কিছু অনুভব করছে গায়ের উপর। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে মনে পড়ে রাতের ঘটনা। তাড়াহুড়ো করে উঠতে গিয়ে বুঝতে পারে সে অহনিবের শক্ত বাহুবন্ধনে আবদ্ধ, আর ও নড়াচড়ায় অহনিবও সজাগ হয়ে যায়। হোয়াট হ্যাপেন্ড অর্থিকা? অহনিব যে বিরক্তি হয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে তার গলার স্বরে। উর্থি নিজেকে তাও ছাড়িয়ে নিল, উঠে বসে চারপাশে চোখ বুলালো। এখনো কারেন্ট আসেনি, কিন্তু বাহিরে হালকা পরিষ্কার বোঝা যাচ্ছে খুব শীঘ্রই সূর্যমামা দেখা দেবে। কিছুক্ষণ আগে না আজান দিল, এত তাড়াতাড়ি সূর্য? আর ভাবতে পারল না উর্থি, কারণ তার ভাবনার সুতা একটানে ছিঁড়ে দিয়েছে অহনিব। এই মেয়ে, কি সমস্যা? এভাবে বসে কেন? ঘুমাতে দেবে না নাকি? উর্থি কেঁপে উঠল, কেমন বজ্জাত লোক, এভাবে কেউ ধমকায়? মনে মনে রাগ হলেও ভেজা বিড়ালের মতো বলল। নামাজ পড়ব। অহনিব উর্থির দিকে তাকিয়ে থাকলো। হালকা আলোতেও উর্থির ঘুমন্ত ফোলা ফোলা চোখ মুখ স্পষ্ট দেখতে পাচ্ছে সে। উর্থি দ্রুত নেমে এলো বিছানা ছেড়ে, তারপর ওয়াশরুমের দিকে যেতে আবার দাঁড়িয়ে পড়ল। ভাবছে অহনিবকে কি জিজ্ঞেস করবে, সে নামাজ পড়বে কিনা, কিন্তু সাহসী কুলাচ্ছে না। তবুও দোনা মন করে বলেই ফেলল, আপনি নামাজ পড়বেন না? তুমি আগে উঁচু করে আসো। উর্থি আর দাঁড়ালো না, ওয়াশরুমে ঢুকে গেল। দুজনে একসাথে নামাজ পড়ে নিল। অহনিব আবার শুয়ে পড়েছে, কিন্তু উর্থি এখনো জায়নামাজে বসে 101 বার কালিমা পড়ে উঠে পড়ল। টেবিলে তাকিয়ে দেখলো ফোনে ফ্ল্যাশ লাইট অফ হয়ে গেছে, তার মানে ওটার চার্জ শেষ। উর্থিকে দাঁড়াতে দেখে অহনিব বলল, কাছে আসো, আমার এখনো ঘুম বাকি। উর্থি অবাক চোখে তাকিয়ে, ঘুমাবে সে, ডাকছি আমাকে কেন? আমি ঘুম পাড়িয়ে দিব নাকি? কি হলো, আসো। উর্থি আর না ভেবে সব গুছিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ও শোয়া মাত্রই অহনিব ওকে টেনে নিজের কাছে আনলো। কপালে অধরখানা ছুঁয়ে ধীর কণ্ঠে বলল, ধন্যবাদ প্রেয়সী, এত সুন্দর শান্তিময় ঘুমের রাত উপহার দেওয়ার জন্য। কিন্তু লোভ সামলাতে পারছি না আমি, আরেকটু ঘুমাতে চাই। তোমার অবশ্যই আপত্তি নেই? উর্থি লজ্জায় নুয়ে পড়ল। নতুন অনুভূতি, নতুন অনুভব, সব কিছুই নতুন লাগছে তার কাছে। সে তো চেয়েছিল তার স্বামীর সাথে সালাত আদায় করবে এবং সব শেষে কপালে আদরে ভাবে অধরখানা ছুঁয়ে দেবে। দিয়েছ তো, এই যে মাত্রই তার স্বপ্ন পূরণ হলো। অহনিব কি কখনো জানবে সে তার অজান্তেই উর্থির স্বপ্ন পূরণ করেছে? উর্থি মিষ্টি হেসে অহনিবের পানি চাইল। অহনিব উর্থির মিষ্টি হাসি মিস করল, কারণ সে ততক্ষণে ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে। বড় এক রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছে বর্ণ, সিফাত আর ওদের সামনে দুজন আসামি। হ্যাঁ, আসামি, আর সেই আসামি হলো উর্থি আর নীলি। ওদের মুখের অবস্থা দেখে যে কেউ বলবে ওরা চুরি করতে গিয়ে ধরা খেয়েছে। তোমরা এখানে কেন এসেছো? লাঞ্চ করতে এসেছিলাম ভাইয়া। তাহলে এত দূরে এসেছো কেন? বাসা থেকে ভার্সিটির নামে বের হয়ে ভার্সিটিতে যাও নাই? জানো তোমাদের কত খুঁজেছি? কেন ভাইয়া, কোনো দরকার? হ্যাঁ দরকার, তবে আমার না ভাইয়ের দরকার। প্রায় আধা ঘন্টা আগে ভাই আমাকে কল করেছিল, বলল তোমরা পৌঁছেছো কিনা জানাতে। আমি বললাম তোমরা যা শুনি। ভাই ফোন কেটে 1 মিনিট বাদে আবার কল করলো আর বলল তোমরা ভার্সিটিতে এসেছো আমাদের ভালো করে খোঁজ নিতে। তোমাদের কোথাও না পেয়ে ভাইকে আবার জানালাম।
পরপরই ভাই এইখানে আসতে বলল। অর্থে নীলি শুকনো ঢোক গিলল। আল্লাহ, জল এত দূরে গড়াবে তা জানা ছিল না। কিন্তু প্রশ্ন, অহনীপ জানলো কিভাবে তারা এখানে? অর্থে প্রশ্নটা করবে অমনি বর্ণের ফোনটা বেজে উঠল। ফোন কানে চেপে বলল, হ্যাঁ ভাই পেয়েছি। তারপর অর্থিকে ফোনটা এগিয়ে দিয়ে বলল, নাও ভাই কথা বলবে। শেষ। অর্থে শেষ। এমনিতে ভয়ে আদমরা, সে এখন আবার অহনীবের ফোন। কাপা কাপা হাতে ফোনটা নিয়ে কানে ধরল। আসসালামু আলাইকুম। অহনীব সালামের উত্তর না দিয়ে বলল, রেস্টুরেন্টে কেন এসেছিলে? লাঞ্চ করতে। ভার্সিটির কাছে কোনো রেস্টুরেন্ট নেই? হ্যাঁ আছে। তাহলে এত দূর কেন? আসলে নীলি, আমি কোনো মিথ্যে এক্সকিউজ শুনতে চাই না। যেটা করতে এসেছিলে সেটা আমাকে বলবে, অন্যথায় ফল ভালো হবে না। অর্থে এবার কেঁদেই দিবে। হাত পাতার অসাড় হয়ে আসছে। এত দূরে না আসাই উচিত ছিল, কিন্তু কে জানতো তার পেছনে অহনীপ গোয়েন্দা লাগিয়েছে। সাথে 2 দেবর তো আছেই। রেস্টুরেন্টে না আসা উত্তম ছিল। ভুল করেছে, চরম ভুল। টেল মি অর্থিকা। আদিল ভাইয়ের সাথে দেখা করতে এসেছিলাম। বলে অর্থি চোখ মুখ খিচে বন্ধ করে নিল। এই বুঝি অহনীপ তাকে ধমক দিবে, কিন্তু না। সে শান্ত সুরে বলল, ওর সাথে দেখা করতে আসবে, আমাকে সকালে বলনি কেন? সকালে আসার প্ল্যান ছিল না। নেক্সট টাইম বাসা টু ভার্সিটির বাইরে কোথাও যেতে হলে আমাকে আগে ইনফর্ম করবে। বলেই অহনীপ লাইন কেটে দিল। অর্থি থ মেরে গেল। কি হলো বুঝে উঠতে পারছে না। না বলে রেস্টুরেন্টে এসেছে বলে এত রাগ, অথচ একটা ছেলের সাথে দেখা করতে এসেছে শুনেও কিছু বলল না। মানলাম আদিল ভাই তার বন্ধু, তবুও তো প্রশ্ন করতে পারত কেন দেখা করতে এসেছে। এসব ভেবে ফোনটা বর্ণকে দিতেই দেখে বর্ণ ও সিফাত ওর দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। তাদের চোখের ভাষা বলে দিচ্ছে অর্থি মিথ্যে বলতে পারে, তাদের জানা ছিল না। মা আমি মরে যাব। শিলা বেগম মেয়েকে জড়িয়ে ধরে বলে, শান্ত হও মা, এমন করে না। কি করব তাহলে? মামি কি বললো তুমি শোনোনি? অহনীপ ওই ডাইনির কাছে ছিল কাল রাতে। তার মানে ওর কাল না আমি ওকে খুন করব, না হলে নিজে মরব। শিলা বেগম সিজিয়ার মাথায় হাত বুলিয়ে বললেন, সবুর কর, ওই মেয়েকে একবার পায়, তারপর খেল দেখবি। সিজিয়া শিলা বেগমের কোলে মাথা রেখে অঝরে কাঁদছে। অর্থে নীলি বাসায় ফিরতেই এক ঝাঁক প্রশ্নের সম্মুখীন হতে হলো তাদের। প্রশ্ন হলো ওরা কোথায় ছিল, কেন ভার্সিটিতে যায়নি। এতেই অর্থি বুঝে গেল অহনীপ বাসায় ফোন দিয়ে কিছু বলেছে। শিওর হয়ে গেছিল অর্থিরা ভার্সিটির উদ্দেশ্যেতে বের হয়েছিল। দুজন সবাইকে কিছু একটা বুঝিয়ে রুমে চলে গেল। রাতে অর্থি পড়ছে, তখনই ফোনে অহরহর মেসেঞ্জার টোন বাজছে। ও ভেবে পাচ্ছে না এখন হঠাৎ কে এত মেসেজ করছে। ফোন হাতে মেসেঞ্জারে ঢুকতেই অর্থির চোখ খুব চড়কগাছ হয়ে যায়। একটা মেসেঞ্জার গ্রুপে অর্থিকে অ্যাড দেওয়া হয়েছে। গ্রুপের নাম কাতুকুতু জঙ্গি। নাম দেখে যতটা না অবাক হয়েছে তার থেকে দ্বিগুণ অবাক হয়েছে গ্রুপের মেম্বার দেখে। গ্রুপে আরিশা আর সারা সামনে বকবক করছে। গ্রুপটা নিউলি খোলা হয়েছে, তাই ওদের দুজন ছাড়া আর কারো কনভারসেশন অর্থি দেখতে পেল না। মেম্বার অপশনে গিয়ে দেখে নীলি, অনিমা, নিশি, রায়ান, সিফাত, বর্ণ, অহনীপ, অনিক আর আদিলও আছে। মানে সবগুলো জঙ্গি এখানে উপস্থিত। অর্থিপু আমাকে ভুলে গেলে? কেন, তোকে ভুলে যাওয়ার কথা ছিল নাকি? তা না, ঠিক গ্রুপে মেসেজ সিন করেছ অথচ মেসেজ দিচ্ছ না, তাই বললাম। আমি পড়তে বসেছি। এটা আবার কিসের গ্রুপ? নাম দেখো। আরিশা, আমি তোর মতো কানা না, নাম দেখেই জিজ্ঞেস করছি। আমাকে কি তোর জঙ্গি মনে হয়? না, তুমি তো পাবনা পালানো পাগলি। মিস্টার উগান্ডার ফ্যাক্টরি, আপনার জন্য এই গ্রুপটা ঠিক আছে। এই জন্যই গ্রুপের নাম কাতুকুতু জঙ্গি দিয়েছি। এরা এক হলে কথা কাটাকাটি হবেই। সাইরু আমাকে কিছু বললি? তোমাকে আবার কি বলবো আমি? গুড, কিছু বললে তোর রুমে ইঁদুর ছেড়ে আসবো। এই ভাইয়া,
ভালো হচ্ছে না কিন্তু। কথায় কথায় দুর্বলতা নিয়ে টানাটানি করো কেন? এই তোর পড়া নেই এখন ফোনে কি? হয়ে গেল আমার আড্ডা দেওয়া। মেরা জল্লাদ ভাই আগায়া। দাঁড়া আসছি, কে জল্লাদ দেখাবো। দিস ইজ নট ফেয়ার ভাইয়া। আড্ডার মধ্যে তুই বাহাত ঢুকাচ্ছিস কেন? তবে রে, আবার তুই তুকারি করা হচ্ছে। আরে বাহ, আমার সব শালি সাহেবা এখানে। কেমন আছেন দুলা ভাই? বিন্দাস, তোমাদের কি খবর? আলহামদুলিল্লাহ। আমার বড় শালি কই? আপুর এক্সাম চলছে, তাই আপাতত ফোন থেকে বিরতি নিয়েছে। এভাবে বেশ কিছুক্ষণ ওদের মেসেঞ্জারে আড্ডা চলল। বাড়িতে মেয়ে জামাই এসেছে, তুমুল হারে রান্নার আয়োজন চলছে। আজ দুপুরের পরে নিশি আর রায়ান এসেছে। বিয়ের পর আজ প্রথম আসা তাদের। বৌভাতের দিন নিশি আর রায়ানের আহসান বাড়িতে আসার নিয়ম ছিল, কিন্তু ওর থেকে কেন্দ্র করে ঘটনার জন্য সে নিয়ম আর মানা হয়নি। রাতের খাবারের পর নিশি তার আব্বুর রুমে আসলো। আজম আহসানের নাকের ডগায় চশমা ঝুলিয়ে বইয়ের পৃষ্ঠা উল্টাচ্ছে, এমন সময় মেয়ের ডাকে পিছু ঘুরে। আব্বু? হ্যাঁ মা, কিছু বলবি? হ্যাঁ, আসলে একটু দরকার ছিল। এখানে আয়, বল। বেডের পাশে খালি জায়গায় দেখিয়ে বলে। নিশি ভদ্রমের মতো বাবার পাশে বসলো। আব্বু, আপনি তো জানেন লন্ডনে রায়নের একটা ভালো জব হয়েছে, তাই সামনে মাসে মাসহ আমরা চলে যাব। এই জন্য মা বলছিলেন লন্ডন যাওয়ার আগে একবার আমার শ্বশুর বাড়ি মানে নাটোরে বেরিয়ে আসতে। হ্যাঁ যাবি, সমস্যা নেই। আসলে আব্বু বলছিলাম কি, আমাদের সাথে যদি অর্থিনী লিখে নেওয়া যায়। ওদের নিয়ে কি করবি? গেলে ভালো লাগতো আর কি। না মা, তুই আর জামাই গিয়ে বেরিয়ে আয়। ওদের নিয়ে গিয়ে খামোখা ঝামেলা। নীলি তো দুষ্টু, গেলে তাকে শান্তি দিবে না, আর অর্থিত নিলে ছাড়া যাবে না। তার থেকে তুই যা। নিশির মন খারাপ হয়ে গেল। সে ভাবছিল অনেকদিন পর বোনদের সঙ্গে মজা করবে, অন্তত লন্ডন যাওয়ার আগে সবাই একসাথে কিছু সময় আড্ডা দিতে পারবে। কিন্তু সে ঘুরে পালি। ওদিকে নীলেও শোনার পর থেকে যাওয়ার জন্য নাচছে। মন খারাপ করেই নিশি রুমে চলে এলো। নিশি ছোট ছোট চোখ করে বলল, কি হয়েছে? মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন? তুমি কথা বলো না তো, সরো। বাবা রাজি হয়নি? হলে তো হতোই, তুমি গিয়ে বলো না একবার। ওরে বাপরে, তোমার ওই বাইককে দেখলেই আমার ভয় করে। ওনার সামনে আমি কিচ্ছু বলতে পারবো না, দয়া করো। এই, তুমি এমন ভাবে বলছো যেন আমার আব্বু বাঘ বা ভালুক তোমাকে খেয়ে ফেলবে। তার থেকেও ডেঞ্জারাস। কি বললে? শোনা, রাগ করে না, তবে অহনিতকে বলে দেখতে পারো, ও বললে কাজে আসতে পারে। ঠিক বলছো। হ্যাঁ, তুমি দেখোনি আমাদের বিয়েতে কেমন হেল্প করলো? ও ডার্লিং, তোমাকে চুম্মা, এতক্ষণ পর ঝাক্কা সাইডিয়ে দিয়েছো। পরক্ষণে আবার মন খারাপ করে বলল, কিন্তু এভাবে বলবো ভাইয়াকে? তুমি বলো না। এক কাজ করো, অর্থিকে দিয়ে বলাও। ওয়াও, দারুণ বুদ্ধি দিয়েছো, থ্যাংক ইউ। বলেই দৌড় দিল অর্থির কাছে। অসম্ভব, এটা কখনো সম্ভব না। প্লিজ বোন, প্লিজ একবার বল অহনীপ ভাইকে ম্যানেজ করতে, আমরা অনেক মজা করব। নিশিপু বুঝতে পারছি না আমার বিষয়টা। নিশি পাশে বসে থাকা নীলিকে ফিসফিস করে বলল, এই নীলি, তোকে কি বোবার মতো বসে থাকতে এনেছি? কিছু তো বল, না হলে অর্থই রাজি হবে না, আর তোরাও যাওয়া হবে না। নীলি ন্যাকা কান্না করে বলল, জানো, তুই আমাকে একটুও ভালোবাসিস না। এভাবে না করতে পারলি, শুধু তোর কথা ভাবছিস। তুই এত 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 স্বার্থপর, ভালো লাগে না তোর সাথে আর কথা বলবো না। থাক, আর কান্না করিস না বোন। অর্থে বিয়ে হতেই পর হয়ে গেছে, এখন ও আর আমাদের চিনে না। তোমরা এইভাবে বলছো কেন? আমিও তো চাই তোমাদের সাথে যেতে যেতে কিন্তু ওনাকে কল।
প্লিজ না করিস না, একবার শুধু ভাইয়াকে বলবি, ভাইয়া রাজি হয়ে যাবে। আর ভাইয়া রাজি হলে আমাদের যাওয়া কেউ আর আটকাতে পারবে না। প্লিজ বোন, শেষবারের মতো তোর কাছে এইটা চাইছি। হ্যাঁ, কি যাতা বলছিস? শেষবার আবার কি? হ্যাঁ, নীলি বুঝতে পারল টপটা কাজে লেগেছে, তাই দেরি না করে অর্থির ফোনে বের করে অহনিবের নাম্বারে কল করলো। ফোনটা অর্থির হাতে দিয়ে বলল, নে কথা বল। কাজটা এত দ্রুত হয়ে গেল যে আর কিছু বলতেও পারল না ও। মুখটা শুকনো করে ভাবতে লাগলো, সেই যে মানুষটার সাথে দেখা আর রেস্টুরেন্টের সামনে থেকে কথা হয়েছিল, তারপর আজ 5 দিন হয়ে গেছে না তার সাথে কথা হয়েছে আর না তার সাথে দেখা হয়েছে। মেসেঞ্জার গ্রুপে তো এই ব্যক্তি মেসেজ সিনই করে না। ইনি মানুষ নাকি এলিয়েন এটাই অর্থী ভেবে পায় না। তবে এখনও ও আর বেশি ভাবতে পারল না, কারণ ফোনের মধ্যে থেকে অহনিবের কণ্ঠ ভেসে এলো। অর্থিকা, এনি প্রবলেম? কেমন বজ্জাত লোক, নাম্বার সেভ করে রেখেছে তাও একটু কল দেয় না, মেসেজ দেয় না। আপ কেমন আছেন? ইয়প, ফাইন। হঠাৎ কল করলে? অর্থির বুক ধকধক করছে, কিভাবে বলবে ভাবতেই পারছে না। এদিকে নীলি সমান তালে খুঁজিয়ে যাচ্ছে অর্থিকে। হ্যাঁ। কি হয়েছে? নির্দ্বিধায় বলতে পারো। এই কথাটা অর্থিকে সাহস জোগালো। সে নরম স্বরে বলল, নিশিপু নাটোরে যাবে। হ্যাঁ, তো? মানে নিশিপু বলেছিল আমাকে আর লিলিকেও নিয়ে যাবে, তাই আপনি যদি বড় বাবাকে একটু ম্যানেজ করতেন। অহনিব একটু চুপ থাকলো, তারপর বলল, তুমি যেতে চাও? এবার অর্থি চুপ, এলোমেলো দৃষ্টি ফেলছে। যেতে তো সে চায় না, কিন্তু না বললে বোনেরা কষ্ট পাবে, তাই আস্তে ধীরে বলল, হ্যাঁ যেতে চাই। ওকে, প্যাক করো, রেডি হয়ে থাকো। কাল সকালে সন্ধ্যায় বের হচ্ছি আমরা। লাইন কেটে গেল, কিন্তু অর্থি তবদা খেয়ে বসে রইল। নীলি নিশি ওর মুখের দিকে তাকিয়ে হাব ভাব বোঝার চেষ্টা করছে। তখনই আরিশার কল এলো নীলির ফোনে। হ্যাঁ বল। নীলিপু জানো, কাল আমরা সবাই ঘুরতে যাচ্ছি। কোথায় আর কে কে? নাটোরে, কাতুকুতু চঙ্গি গ্রুপের সবাই। নীলি লাফ দিয়ে উঠে অর্থিকে জড়িয়ে ধরে জোরে চিল্লিয়ে বলল, জানু রে, আই লাভ ইউ। নীলির ঈদ লেগেছে, সে মনের সুখে গান গাইছে আর ব্যাকপ্যাক করছে। সবাই মিলে নাটোর ঘুরতে যাবে, তবে অনিমা, আদিল আর অনেক বাদে। আদিল দেশের বাইরে, অনেকের অফিসের কাজের চাপ আর অনিমার পরীক্ষা চলছে, তাই টিম থেকে 3 জন আপাতত বাদ। অর্থি বলেছিল অনিমার এক্সাম শেষ হলে সবাই একসাথে বেড়াতে যাবে, কিন্তু বাদ সাধল নীলি আর নিশি। অনিমার এক্সাম শেষ হতে হতে নিশিদের লন্ডনে যাওয়ার ডেট এসে যাবে, তাই আপাতত ওদের রেখে সবাই ঘুরতে যাবে। পরের বার না হয় আবার কোথাও বেরিয়ে আসবে সবাই, সে অনুযায়ী সব কিছু প্যাকিং চলছে। আজ রাতে সব রেডি করে কাল দুপুরে রওনা হবে নাটোরের উদ্দেশ্যে। শেলি বেগম 2 দিন আগে চলে গিয়েছে নাটোরে। নীলি অর্থিকে সাথে নিয়ে যাওয়ার আর মা বাবার সাথে দেখা করার জন্যই নিশির বাড়িতে আসা। পর্দার ফাঁকে ছিটে ফোটা রোদের আলো তীর্যকভাবে চোখের কোণায় পড়তেই অর্থি মিটমিট করে তাকালো। বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে দেখে 9:50 বাজে। হুড়মুড়িয়ে উঠে বসল সে। নামাজ পড়ে আবার ঘুমিয়েছিল অর্থি। ঘুমটা গভীর হতে আর টের পায়নি, কেউ তাকে ডাকেও নি। এই ভেবে রাগ হলো অর্থির। এদিকে নীলিও ঘুমে আছে। এই মেয়ে ঘুম পাগলি, ঘুমালে তার আর দিন দুনিয়া হুঁশ থাকে না। নামাজ পড়ার জন্য ডাকতে গেলে অর্থিকে এক প্রকার যুদ্ধ করতে হয় নীলির সাথে। হঠাৎ নিচ থেকে শোরগোলের আওয়াজ আসছে। এখন এই টাইমে এত জোরে কারা কথা বলছে ভেবে পাচ্ছে না অর্থি। আর কিছু না ভেবে অর্থি ওয়াশরুমে ঢুকে পড়ল। ফ্রেশ হয়ে এসে দেখে নীলি এখনও কুম্ভকর্ণের মতো ঘুম পাচ্ছে। নীলিকে টেনে উঠালো সে, তারপর জোর করে ফ্রেশ হতে পাঠালো। তখনই দরজায় কড়া নাড়ল কেউ। কে? অর্থিপু, আমি আরিশা।
তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেখলো আরিশা দাঁড়িয়ে। তুই এত সকালে? এখনো সকাল আছে? তুমি নীলিপুর সঙ্গে থাকতে থাকতে তার মতো অলস হয়ে যাচ্ছ অর্টিপু। বুঝলাম। এখন বল, এত সকালে তুই এখানে কি করছিস? কি করছি মানে? তুমি কি ভুলে গেছো আজকে আমাদের নাটোর যাওয়ার কথা? এই যা, অর্থি একদম ভুলে গেছে। আর ভুলবেই বা না কেন? মাত্র ঘুম থেকে উঠেছে, ওগুলো তো তার মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। না মানে আছে। কত মনে আছে তা তো দেখতেই পাচ্ছি। যাই হোক, নিচে চলো, সবাই নিচে বসে আছেন। সবই মানে? নিচে গেলেই দেখতে পারবে। আরিশা অর্থের হাত টেনে ড্রয়িং রুমে নিয়ে আসলো। এসে দেখে সারা, বর্ণ, সিফাত, নিশি, রায়ান, অনিমা সবাই গল্প করছে। বুঝতে পারলো সবাই এখান থেকেই রওনা দিবে। অর্থি আশেপাশে তাকিয়ে আকাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজতে ব্যর্থ হলো। মন খারাপ করে সবার কাছে এগিয়ে সালাম দিল। টুকটাক কথা বলছিল, তখন অন্দরমহলে প্রবেশ করলো অহনীব। অহনীবকে দেখা মাত্রই চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। তবে পাশে থাকা মেয়েটার দিকে দৃষ্টি পড়তেই অর্থের চোখের খুশি নিভে গেল। কেন অহনীবের সাথে মেয়েটিকে মানতে পারল না সে? মেয়েটি অর্থের কাছে এসে বলল, হাই, আমি সিজিয়া। কেমন আছো অর্থি? অর্থি অবাক হয়। খান ম্যানশনে এই মেয়েকে যতবার অর্থি দেখেছে ততবার তার কাছে ভয়ঙ্কর মনে হয়েছে। এমনকি সেদিনের ঘটনাতেও অর্থি কিচেন থেকে দেখতে পেয়েছিল এই মেয়ে কতটা হিংস্র চোখে তার দিকে তাকিয়ে অহনীবের সাথে কথা বলছিল। সেদিন তার অনুপস্থিতিতে কি কথাবার্তা হয়েছিল তার অর্থের আজও অজানা। তাও সে এই মেয়েকে সুবিধা বলে ভাবে না। কিন্তু কোনো ব্যক্তিকে পছন্দ না হলে তাকে সবার সামনে মুখে উপরে কটু কথা বা খারাপ ব্যবহার করবে এমন মেয়ে অর্থি নয়। তাছাড়া পছন্দ না হওয়ার কারণটাও সে খুঁজে পাচ্ছে না। তাই সে মিষ্টি হেসে বলল, আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। সারা চোখ মুখ কুঁচকে বসে আছে। তার সিজিয়ার এই ভালো রূপ মোটেও পছন্দ হচ্ছে না। মনে মনে প্রচণ্ড বিরক্ত হলো। সেদিনের ঘটনা অর্থির সম্মুখে হলেও ঘটনাকে কেন্দ্র করে কথাগুলো অর্থির অজানা। কারণ ফয়সাল খান সবাইকে করার নির্দেশ দিয়েছে এসব বিষয় যেন অর্থিকে কিছু না বলে। বিয়ে হয়ে স্বামীর বাড়িতে না আসতেই সিজিয়ার সাথে অহনীবের বিয়ের প্রসঙ্গের কথা শুনলে ভুল বুঝতে পারে। তাই এটার দায়িত্ব অহনীবকে দিয়েছে, সময় হলে সেই বলবে ওর থেকে। তাই নীলি এবং আরিশাও কিছু বলেনি। গল্পের মাঝেই বর্ণের ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখে গুটি গুটি অক্ষরের সুইটহার্ট লেখা। নামটা দেখেই বর্ণের মনে শয়তানি উকি দিল। সে গলা খাড়কি দিয়ে সবার উদ্দেশ্যে বলল, জনগণ সবুর করো, আমার সুইটহার্ট কল করেছে, একটু প্রেম করে নিই। সবার উৎসুক দৃষ্টিতে তাকালো বর্ণের দিকে। বর্ণ কল রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে বলল, আও সুইটহার্ট, আমাকে এত মিস করছো যে 3 ঘন্টা হতে না হতেই কল করছো? হয় মিস তো করি, তয় তরে না। তুই আমার আফুরে ফোন দে দেখি। হে কত গুণ থেইকা কল দেয় ধরে না। মুহূর্তেই বর্ণের মুখ ভোঁতা হয়ে গেল। সে ভেবেছিল একটু ভাব নেবে, কিন্তু বুড়ি ওর ভাবে এক গামলা পানি ঢেলে দিল। এদিকে অর্থি সারা আর নীলির কাছে গিয়ে বসে পড়ল। আচ্ছা দাদুমণি, ওনাকে আপু বলে কেন? দাদুমণি বড় নাম বলতে পারে না, তাই আফু বলে বড় ভাইয়াকে। শুধু ভাইয়াকে না, আমাদের সবাইকে ছোট নামে ডাকে। যেমন আমাকে সারু বলে আর সিফাত ভাইয়াকে সিফু বলে। নীলি হাসতে হাসতে বলল, সবার নামে শেষে উকার যোগ করে দিয়েছে, ভালোই তো। হ্যাঁ, তবে যেন সব থেকে মজার নাম হলো বর্ণ ভাইয়ার, ওকে বলে ব। সারা বাকিটুকু বলার আগেই বর্ণ চেঁচিয়ে উঠল এক প্রকার, সুইটহার্ট, তুমি খুব স্বার্থপর। তুমি শুধু ভাইকে ভালোবাসো, আমাকে একটুও ভালোবাসো না। আর ওইদিকে তোমার ভালোবাসা তার বউ নিয়ে বসে গল্প করছে। অহনীব আর অর্থি বর্ণের কথা শুনে একে অপরের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল।
উঠে তাড়াতাড়ি নজর সরিয়ে অন্যদিকে তাকালো। ও বুনো মান করে না, মোর আফুরে দরকার, এডু দে। বর্ণ থতমত খেয়ে চাপা স্বরে বলল, হ্যাঁ এই বনুকে, হ্যাঁ এসব আবুল তাবুল বলে না সুইটার। ও কি তুই আমার বুনু? তোরে তো আমি এই নামেই ডাকি, তুই ভুলে গেলি? বর্ণ এর অবস্থা এবার কাঁদো কাঁদো হয়ে গেছে। সবার সামনে এইভাবে বুনো বলে ডেকে বসবে তা বর্ণের মাথায় ছিল না। আগে জানলে এখন কলটাই রিসিভ করতো না সে। শুধু নিজের বাড়ির মানুষ থাকলে কথা ছিল, কিন্তু এখানে তো বিয়ান সাহেব সহ ভাবিরাও আছে। শেষ বর্ণ, তোর মান সম্মান সব শেষ। নীলি বর্ণের ডাকনাম শুনে বড় বড় চোখ করে তাকিয়ে আছে ওর দিকে। বর্ণ আর চোখে নীলির দিকে তাকিয়ে বলল, তো তোমাকে আমি ব্লক করব? তো তুমি আমার সম্মান খেয়ে দিছ। বুনু সম্মান আবার কেমতে খায়? আর বল কি? তোমার জামাইকে জিগাও, বলো কি আর সম্মান কিভাবে খায়। হেতি তো আমারে রাইখে গেছে গা। যাক, তুই আমারে আফুরে ফোন দে দেখি, খুব বেশি পকর পকর করস তুই। বর্ণ কিছু একটা বিড়বিড় করে অহনিবের হাতে ফোন দিয়ে দিল। এদিকে সবাই মিটমিট করে হাসছে। হঠাৎ নীলি উচ্চস্বরে বলল, অতি জানিস তো, আমার খুব ইচ্ছে ছিল আমার ছোট বোন হলে ওকে বনু বলে ডাকবো। আফসোস সুরে আরিশা বলল, কিন্তু হয়নি তো। হয়নি, তবে এখন একটা বনু পেয়ে গেছি আমি। নীলির কথা শুনে বর্ণ মনে মনে আল্লাহ আল্লাহ করছে ওকে না আবার বনু বলে বসে এই মেয়ে। রেহানা খানের মতো ডাকলে সমস্যা ছিল না, কিন্তু এই মেয়ে তো পুরোপুরি ছেলে থেকে মেয়ে বানিয়ে সোজা বোন ডেকে বসবে। বর্ণ ভাবতে দেরি, নীলির ডাকতে দেরি হয়নি। ও লাফ দিয়ে সোফা থেকে নেমে বর্ণের উদ্দেশ্যে ঢং করে বলল, বনু, আমার বনু। বর্ণ চোখ মুখ কুঁচকে নিয়ে বলল, দিস ইজ নট ফেয়ার পাবনার পাগলি, তুমি আমাকে। বর্ণের কথা শেষ করতে না দিয়ে নীলি দুহাত মেলে দৌড়ে বর্ণের কাছে যেতে যেতে বলল, ও মাই সুইট বনু, আসো একটু আদর করি। নীলির গতিবেগ বুঝে বর্ণ পিছনের দিকে দৌড় দিল। নীলি বর্ণকে দৌড়াতে দেখে সেও পিছনে ছুট লাগালো। এভাবে সারা রুম জুড়ে দৌড়ালো দুজন। এদিকে ওদের কাহিনী দেখে এক একটা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। সবশেষে দুপুর টাইমে ওরা মিনি বাস করে রওনা হলো নাটোরের উদ্দেশ্যে। বাসে যাওয়ার প্ল্যান করেছে বর্ণ। তার মতে সবাই যখন যাচ্ছি একসাথেই যাব, সাথে মজাও হবে, ভালোও হবে। সিজিয়া অহনিবের সাথে বসার জন্য রাস্তা খুঁজছিল, কিন্তু ওকে ছলে বলে কৌশলে সারা আর নীলি সিফাতের পাশে বসিয়ে দিল। সিফাত প্রথমে রাগ হলেও পরে সামলে নিল নিজেকে। অহনিব ওর থেকে নিয়ে একদম লাস্ট সিটে বসেছে। এতে অর্থের ভীষণ অস্বস্তি ও লজ্জা হচ্ছে। বাসে বড় ভাই বোনদের সামনে প্রেমিক প্রেমিকার মতো একদম পিছনের সিটে বসা খুব লজ্জাজনক লাগলো তার কাছে, কিন্তু কিছু করার নেই। অহনিবের অস্বস্তিও লজ্জাকে পাত্তাই দিচ্ছে না। সে দিব্যি বসে ফোন স্ক্রল করছে। সামনে তাকিয়ে দেখে নীলি আর বর্ণ ঝগড়া করছে। তাদের ঝগড়া মূলত বসা নিয়ে। নীলির পাশে বর্ণ বসেছে, তাই নিয়ে নীলির আপত্তি। বারবার আরিশাকে ডাকছে পাশে বসার জন্য, কিন্তু আরিশা সারার সাথে লেপ্টে আছে। অন্যদিকে রায়ান নিশির কাঁধে মাথা রেখে ঘুমাতে ব্যস্ত, আর নিশি ফোন দিয়ে রায়ানের ছবি তুলতে ব্যস্ত। একদম ভাববেন না সে ভালোবাসার খাতিরে ছবিগুলো তুলছে। ছবি তোলার কারণটা পরে ঠিক জেনে যাবেন। সবার মাঝে অনিমা অনেককে অর্থে খুব মিস করছে। একবার সাদিয়ার কথাও মনে পড়ল। তৎক্ষণাৎ ফোন বের করে কল করলো সাদিয়াকে। খান ম্যানশন থেকে আসার সময় সাদিয়ার থেকে নাম্বার নিয়ে এসেছিল অর্থি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাবি? আপু বলো। এই কথা শুনতেই অহনিব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অর্থির পানে। অর্থি সেদিকে খেয়াল নেই। সে কানে ফোন রেখে জানালার বাইরে তাকিয়ে কথা বলছে। অর্থির কথা শুনে সাদিয়া মৃদু হেসে বলল, এত লজ্জা পান আপনি?
আচ্ছা এখন বলেন কত দূর আপনারা? এখনো সাভারে। কিছুক্ষণ হলো বাস ছেড়েছে। তোমার শরীরের কি অবস্থা? এখন ভালো। আপনাকে কে বললো আমি অসুস্থ? সারা বলেছে জ্বর কমেছে। হ্যাঁ। আচ্ছা তাহলে রেস্ট নাও আর তাড়াতাড়ি সুস্থ হও। তোমাকে নিয়ে একদিন অনেক ঘুরবো আমরা। সাদিয়া একটু মন খারাপ করে বলল, সবাইকে যাওয়ার জন্য নাচুনি দিয়েছি আমি, আর আমি যেতে পারলাম না। থাক, মন খারাপ করে না। তুমি আগে সুস্থ হও তারপর। হঠাৎ অর্থির ফোন সুইচ অফ হওয়ার টোন বাজতেই থামতে হলো অর্থিকে। ফোন হাতে নিয়ে একটু বিরক্ত বোধ করলো সে। ফোনটা কিছুদিন খুব প্যারা দিচ্ছে, হুটহাট অফ হয়ে যায় আর চার্জটাও বেশি থাকে না। অর্থির ফোনটা অন না করেই ব্যাগের মধ্যে রেখে দিল। পরপর পাশে ঘুরতে অহনীপের দৃষ্টি দেখে ভরকে গিয়ে জানালার দিকে লেপ্টে বসল। অহনীপ অর্থিকে সরতে দেখে কোমর জড়িয়ে নিজের দিকে টেনে আনলো। অর্থি কেঁপে উঠল। বুকের মধ্যে হাতুড়ি পিটানো শব্দ হচ্ছে। মানুষটা হুটহাট এভাবে কাছে চলে আসে যে অর্থির যখন তখন হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। অকালে সে মরতে চায় না, তাই তো অহনীপের পাশে বসতে চায়নি। অহনীপ তার তীক্ষ্ণ দৃষ্টি বজায় রেখে বলল, বিবাহিত হয়েও সিঙ্গেল ট্যাগ নিয়ে ঘুরতে চাও নাকি? অর্থি অহনীপের থেকে ছাড়া পেতে মুচড়ামুচড়ি শুরু করে দিয়েছে, কিন্তু শক্তপোক্ত বাহুর জন্য পেরে উঠছে না। তবে এখন অহনীপের প্রশ্ন থেমে গেল তার নড়াচড়াতে। বুঝিনি, কি বলছেন? কলেজে জিহাদ হাতুড়ি গলায় মেজামিনটাকে কেন? অর্থি থতমত খেয়ে গেল। জিহাদ মেহেজাবিন বলে ডাকে, সেটা অহনীপ জানল কিভাবে? পরেই মনে পড়ল অহনীপের তো চামচার অভাব নেই, তার উপর অর্থে পিছনে 2 গোয়েন্দা তো আছেই। কিছুদিন আগে বর্ণর সাথে অর্থি কথা বলছিল। সেদিন নীলি যায়নি ভার্সিটিতে। বর্ণদের সাথে কথা বলার সময় সেখানে আগমন ঘটে জিহাদের, আর সে আদরে গলায় মেহেজাবিন বলে ডাকে অর্থিকে। সেটাই হয়তো অহনীপ শুনেছে, কিন্তু এতে অর্থের কি করার আছে? ওর নামই তো মেহেজাবিন, তাহলে সেই নামেই তো ডাকবে। অর্থি চুপ আছে দেখে অহনীপ আবার বলল, বোবা হয়ে গেল নাকি? অর্থি নড়চড়ে উঠল, তারপর ধীর গলায় বলল, আমার নাম ধরেই তো ডাকে। অহনীপ আরও ঝুঁকে গেল অর্থির দিকে, আর অর্থি জানালার দিকে পিছিয়ে গেল। অহনীপ বাঁকা হেসে বলল, আমার বউকে অন্যকে আদর গলায় ডাকবে কেন? অর্থি অহনীপের বাচ্চা শুভল কথা শুনে অবাক হলো। বলো, ভাবি ডাকলে সমস্যা কি? আর জিয়া তোমাকে? অহনীপকে থামিয়ে অর্থি চট করে বলে ওঠে, আমি তো বিবাহিত, তাও তো মনে হয় না। বর খবর নেয় না, খোঁজ নেয় না, এক শহরে থেকেও দেখা হয় না। গড়গড় করে বলে অর্থি হাত দিয়ে মুখ চেপে ধরল। সে আনমনেই বলে ফেলেছে কথাগুলো। আমি তোমাকে ফোন না করলে আমাকে মিস করো। অর্থি লজ্জায় শেষ। এই মানুষটা কাছে থাকলে উল্টাপাল্টা কিছু বলে সে, আগেও তো এমন বলেছে। অহনি ফিসফিস করে বলল, আগে উত্তর দেয়নি, কিন্তু আজ উত্তর দিবে কেন? তোমাকে কল করি আর দেখা করি না, তবে তার আগে নাটেরও বোঝায় কেমন? অর্থি ঠকঠক করে কাঁপছে। কোমরে হাতের স্পর্শে অর্থির শরীর শিরশির করছে। ইচ্ছে করছে ছুটে কোথাও পালিয়ে যাই, না হলে জানালা ভেঙে বাইরে চলে যাই। বাসে সবাই যে যার মতো বসে গল্প করছে, কেউ পিছনে তাকাচ্ছে না। অহনীপ অর্থির ছটফট করা বুঝতে পেরে হাতের স্পর্শে আরও গাঢ় করল। অর্থির এবার যায় যায় অবস্থা। অহনীপ কানের কাছে মুখ নিয়ে বলল, সামান্য স্পর্শে তোমার এই অবস্থা? কিন্তু আমি তো এখনো কিছু করলামই না। যদি করি তখন কি হবে বউ? অর্থি শেষে অহনীপের লাগাম ছাড়া কথাতেই নেতিয়ে পড়ল অহনীপের গায়ের উপর। অহনীপ অর্থির অস্থিরতা বুঝতে পেরে মুচকি হাসল। ভালোভাবে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলল, রিল্যাক্স অর্থিকা, শান্ত হও। আমি জাস্ট মজা করেছি, এখন এগুলো ভাবনা বাদ দিয়ে একটু ঘুমিয়ে নাও। অর্থি চুপচাপ অহনীপের বুকে পড়ে রইল। লজ্জা অস্বস্তি হলেও কেন জানি শান্তি লাগছে বক্ষস্থলে মিশে থাকতে।
সবাই নিজ নিজ ব্যস্ত থাকলেও একজোড়া চোখ আগুনে ঝলসে যাচ্ছে অহনিব আর অর্থির এমন আলিঙ্গন দেখে। নাটোরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেও সবার বর্তমান গন্তব্য কুষ্টিয়া। কিছুক্ষণ আগে আহসান বাড়ি থেকে ফোন এসেছিল, জানিয়েছে ওর থেকে আর্জেন্ট কুষ্টিয়া নিয়ে যেতে হবে। ইতিমধ্যে আতিফ হাসান, আজিম হাসান এবং রুবি হাসান নাকি কুষ্টিয়া রওনা দিয়েছে। নীলা হাসান থেকে গেছেন অনিমা আর অনেকের জন্য। অহনিব একটু অবাক হয়েছে, হঠাৎ কি এমন হলো যে তাদের কুষ্টিয়া যেতে হবে, তাও আবার অর্থের দরকারে।